নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথায় সকলকে সুস্বাগতম। আজকে আপনারা শুনছেন মানবেন্দ্র পালের লেখা গল্প জীবন্ত কঙ্কাল গল্পটির অন্তিম পর্ব। সেদিন বিকেল পর্যন্ত প্রণবেশ দুবার ফোন করেছিল। বিশেষ কাজে আটকে গেছে বলে আসতে পারছে না। জানতে চেয়েছিল ভয় পাচ্ছি না তো। বলেছিলাম না, তবে টপটা পড়ে গেছে। ও যেন সে কথায় কোনো গুরুত্বই দিল না। ক্রমে গোটা সটলেকের উপর সন্ধ্যের অন্ধকার পায়ে পায়ে নেমে এলো। আজ আর বিকেলে বেরোতে ইচ্ছে করেনি। তাড়াতাড়ি সব জানলা দরজা বন্ধ করে দিলাম। ব্যাস, রাতের মতো ঘরে বন্দি হয়ে রইলাম। আজও রাত 9টার মধ্যে খেয়ে 10টার মধ্যে শুয়ে পড়লাম। এত সকাল সকাল শোয়া আমাদের অভ্যেস নয়, কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। ভাবতে ভাবতে কখন এক সময় ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটা ভেঙে গেল আচমকাই। ঘরের মধ্যে অসহ্য গুমোট। চারিদিকের বাতাস যেন ভারী হয়ে উঠেছে। আর তখনই শুনতে পেলাম জনমানব শূন্য নিস্তব্ধ পথের উপর একটা অস্পষ্ট শব্দ। কেউ যেন রক্ত মাংস শূন্য হাড়ের পা ফেলে হাঁটছে। শব্দটা ক্রমে এগিয়ে এলো আমাদের বাড়ির কাছে। আজই তাহলে সেই রাত ও এসে পড়েছে। আমি বালিশের তলা থেকে রিভলভারটা বার করে উঠে বসলাম। শব্দটা থেমে গেল। কোনো সন্দেহ নেই, কেউ একজন এসে দাঁড়িয়েছে বাড়ির কাছে। আমি বিছানায় বসে কাঁচের শাঁসির মধ্যে দিয়ে দেখবার চেষ্টা করলাম, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পেলাম না। তার একটু পরে আমি আঁতকে উঠলাম। দেখলাম আমার মাথার কাছের জানলার ওপাশে একটা ভয়ঙ্কর মূর্তি, যেন কাঠের তৈরি খসখসে একটা মুখ, নারকেলের মতো ছোট্ট মাথা, খাড়া খাড়া চুল, দুটো চোখ। হ্যাঁ, চোখই, তবে টর্চের বাল্বের মতো নয়। চোখ দুটো উল্টানো, শুধু চোখের সাদাটা দেখা যাচ্ছে। এইভাবেই এক এক সময় সুব্বা হরিদেবপুরের বাড়িতে তাকাতো। সেই মুহূর্তে আমি কি করব ভেবে পেলাম না। দেখলাম ক্ষীণ কঙ্কালসার দেহটা জানলাটা খোলবার চেষ্টা করছে, কিন্তু কাচের শ্বাসে কিছুতেই ছুঁতে পারছে না। আমি হঠাৎ লাফিয়ে হুঙ্কার দিয়ে জানলার দিকে ছুটে গেলাম। সঙ্গে সঙ্গে মূর্তিটা অদৃশ্য হয়ে গেল। এবার আমি আলো জেলে পাশের ঘরে গেলাম। দেখি মশারির মধ্যে আমার স্ত্রী নতুনকে বুকে আঁকড়ে ধরে গোঙাচ্ছেন। আমাকে দেখে সাহসে ভর করে বিছানায় উঠে বসলেন। কোনো রকমে বললেন, সুব্বা ওদের জানলার কাছেও এসে দাঁড়িয়েছিল। ভোরবেলায় ভোরবেই প্রণবেশ জিপ নিয়ে চলে এলো। সব কথা শুনে ওর মুখটা গম্ভীর হয়ে গেল। তখনই দার্জিলিংয়ে ফোন করলো, কিন্তু অম্বুজ লাহিড়িকে পাওয়া গেল না। তিনি দার্জিলিংয়ের বাইরে কোথায় গেছেন কয়েকদিনের জন্যে। প্রণবেশ বলল, ঘাবড়িও না, রাত্রে আমিও এখানে থাকবো। শুনে বাঁচলাম। বিপদের সময় সঙ্গে একজন সাহসী সঙ্গী থাকা দরকার পরামর্শ করবার। সন্ধ্যের আগেই প্রণবেশ চলে এলো। সঙ্গে কিছু ওষুধপত্র এনেছে। বলা যায় না, রাত্রিরে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তখন কাজে লাগবে। কোনো রকমে দরজা খুলে বাইরে বেরোনো তো চলবে না। রাত 10টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়া গেল। যে প্রণবেশ এত ফুর্তিবাজ, এত গল্প করে, সেই আজ যেন বোবা হয়ে গেছে। সবসময় কি যেন চিন্তা করছে। ও আর আমি একই বিছানায় শুয়েছি। কোনো বাড়ির দেওয়াল ঘড়িতে ঠং ঠং করে 2টো বাজলো। সেই শব্দটুকু থেমে যেতে না যেতেই নিস্তব্ধ রাস্তায় কোথায় যেন শব্দ হলো, খট খট খট। প্রণবেশকে ঠেলা দিতেই ও গম্ভীর গলায় বলল, শুনছি। ক্রমে শব্দটা আগের দিনের মতোই বাড়ির কাছে এসে থামল।
কিন্তু আজ আরও একটা অস্পষ্ট শব্দ কানে আসছিল। মানুষের গলা। কোনো বয়স্ক লোক যেন পড়া মুখস্থ করছে। এত রাত্রে কে কোথায় কি পড়ছে ভেবে ওঠার আগেই পাশের ঘর থেকে নটনের মা চিৎকার করে উঠলেন। সঙ্গে সঙ্গে আমরা দুজনে ছুটে গেলাম ওদের ঘরে। আমাদের দেখেই আমার স্ত্রী আঙুল তুলে জানলাটা দেখিয়ে উত্তেজিত গলায় চেঁচিয়ে উঠলেন, ওই ওই দিকে। সেই নিষ্প্রাণ কালো মুখটাকে মুহূর্তের জন্য দেখলাম সরিয়ে দে। তারপর আমার স্ত্রী যা বললেন তা এইরকম। কেমন একটা ঘুঁত ঘুঁত আওয়াজে ঘুম ভাঙতেই দেখেন মূর্তিটা বাইরে দাঁড়িয়ে জানলাটা ধরবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। যতই পারছে না ততই রাগে ঘুঁত ঘুঁত করছে। কিন্তু এ যেন হরিদেবপুরের সে রাজু নয়, তার চেয়ে ঢের ভয়ঙ্কর, ঢের বেশি হিংস্র। আমরা ঠিক করলাম বাকি রাতটুকু মশার কামড় সহ্য করেও এ ঘরে বসে কাটিয়ে দেব। সেই মতো দুটো চেয়ার নিয়ে এসে গায়ে চাদর জড়িয়ে আমরা বসলাম। প্রণবের সবই একটা সিগারেট ধরিয়েছে। হঠাৎ মনে হলো বাড়িটা যেন কাঁপছে। তারপরে ছাদের উপর কে যেন ভারী পায়ে চলে বেড়াচ্ছে। এইরকম চলল ঘণ্টাখানেক, অথচ আমাদের কারোর কিচ্ছু করার নেই। বেরোনো চলবে না। ভোরের দিকে শব্দটা থেমে গেল। সকালে ছাদে উঠে দেখলাম টবগুলো কে ভেঙে চুরে সারা ছাদে ছড়িয়ে রেখে গেছে। চা খাবার পর আমরা আলোচনায় বসলাম। যে ভুলটা আমাদের হয়েছিল সেটা বললাম। লালবাজারে একটা ফোন করে দিলেই হতো। আমাদের না হয় ঘর থেকে বেরোবার উপায় ছিল না, কিন্তু পুলিশ তো ছাদে উঠতে পারত। এটা যে মস্ত ভুল প্রণবেশও তা স্বীকার করলো। সেই সঙ্গে আরও একটা ব্যাপার, ওই সময়ে কাছাকাছি কোথাও কে যেন পড়া মুখস্থ করছিল। না, তারও উত্তর তখনই খুঁজে পাওয়া গেল না। পরের দিন প্রণবেশ সোজা লালবাজারে গিয়ে গত দুদিনের ঘটনা জানিয়ে সন্ধ্যের পর থেকে সারা রাত্রির জন্য বাড়িতে পুলিশ পাহারা চাইল। লালবাজারের বড় কর্তারা কিন্তু এবার খুব গুরুত্ব দিলেন না। তাদের বক্তব্য, গত কয়েকদিন সারা রাত পুলিশ সল্টলেকের সমস্ত রাস্তা টহল দিয়েছে, জীবন্ত কঙ্কালের দর্শন পায়নি। হয় সবটাই এতদিন চোখের ভুল ছিল, কিংবা সেটি অদৃশ্য হয়েছে। প্রণবেশ সে কথা মানতে চায়নি। যাই হোক, শেষ পর্যন্ত ঠিক হয়েছে ফের যদি রাত্রিরে ওই রকম হাঙ্গামা হয়, ফোন পেলেই সশস্ত্র পুলিশ ভ্যান যাবে। আজও সন্ধ্যের আগে প্রণবেশ চলে এলো আমাদের বাড়ি। ও যেন বুঝেই নিয়েছে আমার ঘরে যতদিন না সুম্পা ঢুকতে পারছে ততদিন ও হাঙ্গামা চালিয়ে যাবে। আজও রাত 10টার মধ্যে খাওয়া দাওয়ার পর আমরা শুয়ে পড়লাম। নামেই শোয়া, কারো চোখে ঘুম নেই। রাত 2টো। নিস্তব্ধ এ যে ব্লকের রাস্তাগুলো, দিনের বেলার ব্যস্ত কোলাহল মুখর পাশ টার্মিনাসটা এখন শ্মশানের মতো পরিত্যক্ত। জনশূন্য রাস্তার বুকে লাইট পোস্টের আলোগুলো যেন পাহারা দিচ্ছে। হঠাৎ কানে এলো কাছেই কোনো বাড়িতে কোনো বয়স্ক মানুষ যেন চেঁচিয়ে চেঁচিয়ে কিছু পড়ছে। আজ যেন গলার স্বরটা গতকালের চেয়ে স্পষ্ট, কিন্তু কি পড়ছে ভালো করে বোঝা গেল না। তারপরেই দেখলাম রাস্তার আলোগুলো কাঁপছে। তারপরে ধীরে ধীরে ভোল্টেজ ডাউন হয়ে এলো। সেই সঙ্গে সেই গম্ভীর গলার পড়াটা আরো স্পষ্ট হয়ে উঠল। না, বই পড়া নয়, রীতিমতো মন্ত্র উচ্চারণ। গচ্ছ গচ্ছ সংহার, গচ্ছ গচ্ছ সংহার। মানেটা পরিষ্কার, কেউ যেন কাউকে আদেশ করছে, যাও যাও বিনাশ করো,
মেরে ফেলো। তারপরে শুনতে পেলাম সেই শব্দ, খট খট খট। জল্লাদ এগিয়ে আসছে আমাকে মারার জন্যে। শব্দটা আগের মতোই আমাদের বাড়ির কাছে এসে থেমে গেল। আর তখনই কোথাও কিচ্ছু নেই, আকাশটা ঘন মেঘে ছেয়ে গেল। কয়েকবার চোখ ধাঁধানো বিদ্যুৎ চমকানি, তারপরে উঠল প্রচণ্ড ঝড়। সঙ্গে সঙ্গে আমার স্ত্রী চেঁচিয়ে উঠলেন, আবার এসেছে। ছুটে গেলাম পাশের ঘরে। সেই একই দৃশ্য, তবে আরো ভয়ঙ্কর। চোখ দুটো ধকধক করে জ্বলছে, আর মুখে ঘুঁট ঘুঁট শব্দ। আজ যেন সে ঘরে ঢুকবে। আশ্চর্য, এই ঝড়েও সে কাবু নয়। এদিকে ঝড়ের দাপট ক্রমশই বাড়ছে। জানলা দরজার শাঁসিগুলো ঝনঝন করে উঠছে। প্রণবেশ চেঁচিয়ে উঠল, শিগগির টেবিল চেয়ারগুলো দরজার কাছে নিয়ে এসো। দরজাটা ঝড়ের ধাক্কায় তখন কাঁপছে। আমরা টেবিল চেয়ার, আলনা যা পেলাম সব নিয়ে এসে দরজার গায়ে টেরেস দিলাম। ওদিকে জানলাগুলোরও একই অবস্থা। সেখানেও ডেস্ক, ট্রাঙ্ক, যেখানে যা ছিল এনে চেপে ধরলাম। তারপরে শুরু হলো ছাদের উপর দাপাদাপি। প্রণবেশ ছুটে গেল ফোন করতে, কিন্তু হায় কপাল, লাইন ডেড। ক্রমে রাত পুইয়ে গেল, ঝড় থেমে গেল। যাক, আজও বেঁচে গেলাম। প্রণবেশ আবার ফোন করার চেষ্টা করল। লাইন বেজে উঠেছে। লালবাজা জানালো এক্ষুনি ফোর্স যাচ্ছে। প্রণবেশকে বললাম, এখন আর এসে কি হবে? ভোর 5টা। লালবাজারের দুজন বড় কর্তাকে নিয়ে আমরা আলোচনায় বসেছি। এভাবে তো দিনের পর দিন পারা যায় না, কিন্তু উপায় কি? হঠাৎ আমার একটা কথা মনে হলো। বললাম, আমরা গ্রামেও দেখেছি কঙ্কালটাকে চালনা করে নেপালের সেই তান্ত্রিক। তার কাজ অনেকটা রিমোট কন্ট্রোলের মতো। সুদূর হরিদেবপুরে নেপাল থেকে সে চলে এসেছিল। একটা নির্দিষ্ট দূরত্ব থেকে সে কঙ্কালটাকে জীবন্ত করে ছেড়ে দেয়। কাজেই সেই তান্ত্রিক কলকাতাতেও যে এসেছে তাতে সন্দেহ নেই। আর সে আছে আমাদের খুব কাছে। প্রণবেশ চমকে উঠে বলল, তুমি তো দারুণ পয়েন্ট বলেছ। মনে করে দেখো প্রণবেশ, গত রাত্রে মোটা গলায় সেই সংস্কৃত মন্ত্র উচ্চারণ, গচ্ছ গচ্ছ সংহারণ। এ সেই তান্ত্রিকেরই কাজ, এ বিষয়ে আমি নিঃসন্দেহ। প্রণবেশ বলল, কেউ তাকে খুঁজে পাবো কোথায়? বললাম, মাঠে পথে সে বসে থাকবে না। নিশ্চয়ই কারো বাড়িতে আস্তানা গেড়েছে। এই সেক্টরের প্রত্যেক বাড়ি খোঁজ করলে এখনো তাকে পাওয়া যাবে। প্রণবেশ তখনই পুলিশ কর্তাদের নিয়ে বেরিয়ে পড়ল। বেশি খুঁজতে হলো না। উমেশ সান্যালের বাড়ির কাছে আসতেই ঘিয়ের গন্ধ পাওয়া গেল, যেন কেউ হোম করেছে। পুলিশ ঢুকে পড়ল। উমেশবাবু ভয়ে কাঁপতে কাঁপতে বললে, হ্যাঁ, একজন বড় সাধুকে 3 দিন হলো তার বাড়িতে নিয়ে এসেছেন। ঠিক ছিল আজ তার সঙ্গে বেনারসে মহাযোগে যাবেন। কিন্তু কিন্তু কি? কোথায় সেই সাধু? ভোরবেলা উঠে তাকে আর দেখতে পাচ্ছি না। প্রণবেশ বললে, তাহলে সে নিশ্চয়ই পালিয়েছে। তখনই সব থানায় ফোন করে দেওয়া হলো। পথে, স্টেশনে, গঙ্গার ঘাটে কোনো সাধুকে একলা দেখলেই যেন তাকে ধরা হয়। বেলা 10টা। তান্ত্রিক ধরা পড়েনি। হয়তো সে ট্রেনে চড়ে নেপালের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে, অথবা অন্য সাধুদের দলে মিশে কাশি চলে গিয়েছে। গত রাতের ঝড়ে একটা লাইট পোস্টের তার ছিঁড়ে গিয়েছিল।
ইলেকট্রিক মিস্ত্রিদের একজন পোস্টে উঠে সারাচ্ছিল। হঠাৎ আমাদের বাড়ির ছাদের দিকে চোখ পড়তেই চমকে উঠল। আরে ওটা কি? ছাদে উঠে দেখা গেল একটা ছোটোখাটো কঙ্কাল পড়ে আছে। এটা যে নেপালে সেই তান্ত্রিকের গুহায় আমরা দেখেছিলাম সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তান্ত্রিক অনেক দূরে চলে গেছে, রিমোট কন্ট্রোল আর চলবে না, এখন এটা শুধুই কঙ্কাল। এটাকে নিয়ে কি হবে? পুলিশ বলল, দায়িত্ব আমাদের, ওটাকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়াই ভালো। তাই হলো। আমাদের উপস্থিতিতে কঙ্কালটাকে পুড়িয়ে তার ভস্ম গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হলো। আশা করা যায় এতকাল পর তার গতি হবে। তান্ত্রিকও আর রিমোট কন্ট্রোল থেকে কঙ্কালকে চালনা করে কারও ক্ষতি করতে পারবে না।